আমাদের আজকে লাস্ট দুটা ক্লাস বাকি ছিল, সে দুটো আমরা নিব। আচ্ছা, আমাদের উইক 11 এর ক্লাস আজকে লেসন 21 এন্ড লেসন 22। তো লেসন 20 তে আমরা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন সম্পর্কে দেখেছি। প্রথম একটা মেথড আমরা দেখেছি ওখানে। আমরা আমরা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের কন্টিনিউশন করতেছি। আজকে যে মেথডটা, দুইটা মেথড শিখবো। প্রথমটা হচ্ছে সিম্পসন ওয়ান থার্ড রুল। তো সিম্পসন ওয়ান থার্ড রুল ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ ইন্টিগ্রেশন এক্স নট থেকে এক্স নট প্লাস এন এইচ ওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 1/3 এইচ, তারপর ওয়াই নট প্লাস ওয়াই এন প্লাস 4, তারপর ব্র্যাকেটে ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি প্লাস ডট 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 প্লাস ওয়াই এন মাইনাস ওয়ান। তার মানে বেজোড় গুলো প্লাস 2 ইন্টু ওয়াই টু প্লাস ওয়াই ফোর প্লাস ডট ডট ওয়াই এন মাইনাস টু। দ্যাট মিনস এখানে হচ্ছে জোড় পজিশন গুলো। তো এইভাবে করে এটা হচ্ছে সিম্পসন ওয়ান থার্ড রুল। রুল গুলো মনে রাখতে হবে, কারণ সামনে যখন নিউমেরিক্যাল অ্যানালিসিস 2 করবা, এই সূত্রগুলো তোমাদের তখনও লাগবে। আর নিউমেরিক্যালের ইন্টিগ্রেশনের সূত্র আর ডিফারেন্সিয়েশনের সূত্র এটা সবসময় দরকার হয়। স্বাভাবিক নিয়মে ইন্টিগ্রেশন যেমন আছে, নিউমেরিক্যাল মেথডের মাধ্যমেও ইন্টিগ্রেশন করা যায়। আমরা এক্সাম্পলে যাই। যেহেতু আমাদের এই রুলটা মনে রাখতে হবে, যে ওয়ান থার্ড রুল যেটা আমরা বললাম, এই রুলটা আমাদের মনে রাখতে হবে। যেহেতু তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, রুল তোমাদের সামনেই থাকবে, বাট স্বাভাবিক নিয়মে সামনে যখন তোমাদের রিটেন পরীক্ষা হবে তখন এই রুলটা মনে রাখতে হবে। তো এক্সাম্পল অফ সিম্পসন ওয়ান থার্ড রুল: ফাইন্ড ইন্টিগ্রেশন 0 থেকে 1 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স বাই ইউজিং সিম্পসন ওয়ান থার্ড রুল। তো এখানে ইন্টিগ্রেশনের এফ অফ এক্স এর মান বা ওয়াই এর মান দেওয়া আছে। ওয়াই ইজ ইকুয়াল টু 1/1 প্লাস এক্স স্কোয়ার। এখানে এ এর মান 0, বি এর মান 1। তো আমি বলেছি যে ইকুয়াল লিস্ট 6 ইন্টারভ্যালে আমরা নিব। তো এখানে 6টা নেওয়া হয়েছে। বি মাইনাস এ বাই এন, এন এর মান হবে 6। তো এইচ এর মান পাচ্ছি 1 মাইনাস 0/6 ইজ ইকুয়াল টু 1/6। এই পজিশন হারে আমরা 6টা নিব। তো এখানে আমরা যে এটা বানাবো বক্স, বা যেটার জন্য আমরা মানগুলো বের করবো এক্স আর ওয়াই এর। এক্স এটা, ওয়াই ইজ ইকুয়াল টু 1/1 প্লাস এক্স স্কোয়ার। এক্স নট এর মান যেহেতু 0 থেকে শুরু হবে, এক্স নট 0, তখন ওয়াই নট এর মান হচ্ছে 1। এখানে বসাইলেই পাবো। এখানে যখন এক্স এর মান 0 বসাবো, 1/1 প্লাস 0, দ্যাট মিনস 1/1 ইজ ইকুয়াল টু 1। আবার এক্স ওয়ান এর মান হচ্ছে এক্স নট প্লাস এইচ, এইচ এর মান হচ্ছে 1/6। তো 0 প্লাস 1/6 ইজ ইকুয়াল টু 1/6। তাহলে ওয়াই ওয়ান এর মান, এখানে যেখানে এক্স আছে সেখানে 1/6 টা বসিয়ে যে মানটা পাবো সেটা হবে ওয়াই ওয়ান এর মান। এভাবে করে আগের দিন ক্লাসে আমি এটা সম্পর্কে আলোচনা করেছি, কিভাবে এক্স নট, এক্স ওয়ান, এক্স টু, ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি এগুলো বের করবো। এখানে ওয়াই সিক্স পর্যন্ত আমি মান পাবো। ওয়াই সিক্স এর মান এটা পেয়েছি, এক্স সিক্স এর মান হচ্ছে 1। প্রথমে যেটা দিয়ে শুরু করবো, এক্স নট এর মান থাকবে, যেটা আমাদের লোয়ার লিমিট থাকবে ইন্টিগ্রেশনে। আর এল এক্স মানে যেটা লাস্টে এক্স এর মানটা হবে সেটা হবে আপার লিমিট অফ এক্স, বা ইন্টিগ্রেশনের আপার লিমিট। এখানে যেহেতু 0 থেকে 1, দেখো এক্স সিক্স এর মান হচ্ছে 1, এই জন্য ওয়াই সিক্স এর যে মানটা পাবো সেটা নিব আমরা। আর এখানে ওয়াই এর যে মানটা নিব, কমপক্ষে 5-6 ঘর করে নিবই, কারণ যেহেতু এটা নিউমেরিক্যাল অ্যানালাইসিস, আমাদের টার্গেট থাকবে কমসে কম 5 ঘর সঠিক মান নিব লিস্ট। এরকম টার্গেট থাকবে, আমরা 1-2 ঘর নিব না। অনেকে আচ্ছা নিয়ম, এখানে চাইলে তো আমরা দুটাই নিতে পারতাম, 5-9 লিখতে পারতাম, 6-9 লিখতে পারতাম, কিন্তু না, নিউমেরিক্যালের যখন ম্যাথ করব তখন আমরা বেশি ঘর, দশমিকের পরে বেশি ঘর নিব, যত বেশি করা যায়। অনেক সময় দেখা যায় ক্যালকুলেটার 60টা ঘর আসছে, আমি 60টা ঘর নিয়েই করবো, সমস্যা নেই। তো এটা করলে আমাদের জন্য সুবিধা হবে, কারণ মানটা আমরা তত অ্যাকুরেট পাবো। যত বেশি ঘর নিব দশমিকের পর, আমার অ্যান্সারটা তত অ্যাকুরেট আসবে। তো এখানে 5-7 ঘর যেভাবে যতগুলো নেওয়া যায়, লিস্ট 5 ঘর নিবই, এটুকু আমাদের টার্গেট থাকবে। এর উপরে যদি কেউ 7 ঘর নিতে পারে, 7 ঘর নিব, সমস্যা নাই। যত বেশি ঘর নিব দশমিকের পর, অ্যান্সার তত অ্যাকুরেট। তো যাই হোক, আমাদের এরপর বাই সিম্পসন ওয়ান কাট রুল আমরা একটা জানি, এই সূত্রটা আমরা প্রথমে লিখবো। তারপর আমাদের এখানে তো মান আছেই, ওয়াই নট প্লাস ওয়াই এন ছিল, এখানে ওয়াই এন এর জায়গায় লাস্টে যেটা আছে ওয়াই সিক্স হবে, প্লাস 4। তারপর এখানে বেজোড় সংখ্যাগুলো যাবে, ওয়াই ওয়ান, ওয়াই থ্রি, ওয়াই ফাইভ, তিনটা আছে, আর জোড় আছে ওয়াই টু আর ওয়াই ফোর। সূত্র অনুযায়ী জাস্ট বসাই দিচ্ছি, মানগুলো বের করা আছে।
বসাই দিলাম, যেটা অ্যান্সার আসবে সেটাই অ্যান্সার। তো এখানে কারো সমস্যা আছে কিনা? জি না স্যার। আচ্ছা, তো এরপরে এইগুলো একই নিয়মে যে লোয়ার লিমিট কত আছে, আপার লিমিট কত আছে, এই মানগুলো এখানে বলেই দিছে। ওয়ান থার্ড রুল এক্সাম্পল টুতে n ইজ ইকুয়াল টু 8, তার মানে আমার 8টা ঘর নিতে হবে। সেই হিসাবে করে আমরা সূত্র নিলাম p মাইনাস a ডিভাইডেড বাই n। এর মান যেহেতু 8 বলে দেওয়া আছে, তাহলে এটা বিয়োগ করলে দেখা যাবে 0.1 আসছে। 0.1 আর এক্স নট যদি এক্স নট এর মান হবে 0.5, তাহলে এক্স ওয়ান এর মান হবে 0.5 প্লাস 0.1। তো এইভাবে আসছে। এই যে এখানে করা হচ্ছে এক্স এর মান 0.5, এটা এক্স নট এর মান। এক্স ওয়ান এর মান হচ্ছে 0.6, 0.7, এভাবে করে নেওয়া হয়েছে আমাদের 1.3 পর্যন্ত চলে যাবে। এই অনুসারে আমরা যে ওয়াই এর মানটা ধরবো, ওয়াই হচ্ছে 1/1 প্লাস লগ এক্স, সেটা মানটা আমরা এখানে বসাই যে মানগুলো পাইছি সেটা। এরপর সূত্র, সূত্র বসে অ্যান্সার। এই এটা তেমন কোনো কঠিন জিনিস না, জাস্ট সূত্রটা মাথায় রাখা। আর আমাদের যেটা হচ্ছে আমাদের এইচ এর মান যেটা, এটা বের করে নিয়ে মানগুলো বের করে নেওয়া, সিম্পলি ক্যালকুলেশনের ব্যাপার এটা। তো এখানে খুবই ইজি এগুলো। এখানে আরেকটা আছে যেটা একটু মানে এখানে বলছে এক্সাম্পল 3 দেখি। এ সলিড অফ revolution is formed by rotating about x-axis. The area between x-axis, the line x is equal to 0, and a curve through the points where the following coordinates. তো আমাদের এখানে অনেক কিছু বলছে, আমাদের অত কিছু দরকার নেই, আমাদের x দেওয়া আছে, y দেওয়া আছে। তো আমাদের estimate the volume of the solid formed giving by the answer up to 3 decimal place, মানে দশমিকের পর 3 ঘর ঠিক রেখে আমাদের অ্যান্সারটা বের করতে বলা হয়েছে, ভলিউম বের করতে বলা হয়েছে। ভলিউমের জন্য সূত্র হচ্ছে এটা, আমাদের সেটা জানতে হবে। Volume of solid formed by revolving a curve y is equal to f of x between the ordinates x is equal to a and y is equal to p. তো এখানে x লিমিটটা ধরে নেওয়া আছে a আর b, আর লোয়ার লিমিট আপার লিমিটের কথা বলা হয়েছে along the x axis is given by v is equal to এ থেকে বি পাই আর স্কোয়ারের জায়গায় এখানে ওয়াই স্কোয়ার হবে, যেহেতু এখানে ওয়াই নিয়ে কাজ করতেছি, এখানে আর না। তো ডিএক্স, তো এটা আমাদের সূত্র। এই সূত্রটা আমাদের নিয়ে তো এখানে এইচ এর মানটা আমরা বের করে নিব, যেহেতু অ্যাজ এন ইজ ইকুয়াল টু 4। তো এন ইজ ইকুয়াল টু 4 কিভাবে আছে, যেহেতু আহ, এখানে এন ইজ ইকুয়াল টু 4 নিয়ে নিয়েছি, অ্যাজ এন ইজ ইকুয়াল টু 4 নিয়ে ছোট নেওয়াই ভালো, কারণ যেহেতু এটা ভলিউমের জিনিস। তো এখানে এইচ এর মান পাইছি 0.25। 1 - 0 নিয়ে কাজ করা হয়েছে, 0 আর 1 দিয়ে কাজ করা হয়েছে, যেহেতু লোয়া এখানে দেখো এক্স এর মান 0 থেকে শুরু হয়ে 1 এসে শেষ হয়েছে, তার মানে 1 - 0 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু 0.25, এটা হচ্ছে এক্স এর মান। তো আমাদের এখানে সূত্র পাইটা যেহেতু বাইরে যাবে, 0 থেকে 1 ওয়াই স্কোয়ার ডিএক্স। আর এখানে যেটা করা হয়েছে, এখানে স্কোয়ার যেহেতু আছে, সবগুলো স্কোয়ার কিন্তু নিয়ে নেওয়া হয়েছে এখানে। জিরো না, যে ওয়াই নট স্কোয়ার প্লাস ওয়াই ফোর স্কোয়ার, যেহেতু 4 পর্যন্ত যাবে, তারপর 4 y1 স্কোয়ার প্লাস y3 স্কোয়ার প্লাস 2 y2 এর স্কোয়ার। জাস্ট সূত্রটা এখানে লেখা হয়েছে, স্যার এইচ এটা বাই কি থ্রি আগের সূত্র? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, 1/3 এইচ ছিল, সেটাই তো এখানে, আর পাই তো বাইরে ছিল, সেটাই তো লেখা হয়েছে, আর তো জি কিছু স্যার। না। আর এখানে ওয়াই জায়গায় আগে ছিল ওয়াই ডিএক্স, এখানে ওয়াই স্কোয়ার ডিএক্স আছে, যার কারণে সেখানে ওয়াই ছিল সেখানে ওয়াই স্কোয়ার চলে আসছে, আর কিছুই না। তো মানগুলোর স্কোয়ার হয়ে যাবে, যেহেতু আমাদের এখানে মানগুলো আছে, মানগুলো বসিয়ে দিয়ে স্কোয়ার করলেই হয়ে যাচ্ছে আনসার। তো এখানে আরো এখানে যে প্র্যাকটিস এক্সাম্পল আছে, এটা তোমাদের অ্যাসাইনমেন্টে আসবে, এখানে এই দুটো আছে, এই দুটো আমরা ওয়ান থার্ড রোলের জন্য করব। তো এটা আমাদের ফার্স্ট লেসন ছিল, জাস্ট সিম্পলি আমাদের ওয়ান থার্ড রোলের জন্য আমাদের রুলটা মনে রাখতে হবে, আর এই এর মানটা বের করতে হবে, তারপরে বাকিটুকু ক্যালকুলেশন। আর ক্যালকুলেশনের ক্ষেত্রে আমি বলেছি সর্বোচ্চ মানে সর্বনিম্ন 5, যদি তোমাদের কিছু না বলে দেখা যাবে, যদি বলে দেওয়া থাকে যে 3 ডেসিমেল প্লেস পর্যন্ত ঠিক করো, তাহলে 3 ডেসিমেল নিবে। আর যদি বলা না থাকে তাহলে 4 5 যে কয়টা আসে মান সে কয়টা নিতে হবে, তাহলে অ্যান্সারটা অ্যাকুরেট আসবে। তো সেইভাবে করে তোমরা যখন করবে তখন তোমরা ধরে নেবে। ঠিক আছে, তো আমাদের এখানে প্র্যাকটিস এক্সাম্পলে কিন্তু বলে দেওয়া নাই যে আমাদের এন এর মান কত হবে, তাহলে এন এর মান তোমরা জেনারেলি 6 ধরে নিয়ে করতে থাকবে এই ম্যাথ গুলো। এই প্রথম লেসনে কারো সমস্যা আছে কিনা? জি না স্যার। আচ্ছা, আমি লাস্ট লেসনে যাচ্ছি আজকের ক্লাসে।
আচ্ছা, তো লাস্টে আমরা সিমসনের আরেকটা রুল আছে, লেসন 22 তে আমরা দেখবো সিমসন 38 রুল। তো সিমসন একই জিনিস, তো এটা একটু 38 রুল বাই আকারে লেখা হয়েছে। দেখো এখানে 1/3 ছিল, এইচ এর আগে ছিল কি 1/3 ছিল, এখানে 38 আছে, এখানে 3/8 আছে, কিন্তু এইচ আছে। বাকি সূত্র চেঞ্জ হয়েছে, ওয়াই নট প্লাস ওয়াই এন, এটা ঠিক আছে। তারপরে এখানে কিন্তু 3 আসছে, ওখানে কিন্তু আমাদের 4 ছিল। ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস, এখানে ওয়াই থ্রি নাই, এখানে এই প্লাসটা দুইবার লেখা হয়ে গেছে, এটা প্লাস না কিন্তু। ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই ফোর প্লাস ওয়াই ফাইভ প্লাস ডট 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 ওয়াই এন মাইনাস ওয়ান। এখানে থ্রি এর যে গুণিতক গুলো আছে সেগুলো আমরা বাদ দিব। এখানে যেমন ওয়াই থ্রিটা লিখি নাই, এই যে ওয়াই থ্রি ওয়াই সিক্স প্লাস ওয়াই এন মাইনাস ওয়ান টু দিয়ে ওটা লেখা হয়েছে। তো থ্রি এইট বলতে কি মানে ছিল ঠিক আছে না স্যার? সূত্র ঠিক আছে না? হ্যাঁ, হ্যাঁ সূত্র ঠিক বলতে আছে, just এখানে প্লাস দুইবার লেখা হয়ে গেছে, প্লাসটা একবার হবে, ঠিক আছে। Just, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আমরা একটা ম্যাথে যাই তো ক্লিয়ার হয়ে যাবে। সিম্পসন 38 রুলের কথা বলা হয়েছে। তো এখানে ওয়াই এর মান দেওয়া আছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, এখানে এ এর মান 0, বি এর মান হচ্ছে 1। তো আমরা এইচ এর মান বের করব বি বাই এম। এখানে যেহেতু 6 বলেছে ডিসিমেল আমরা নিব জেনারেলি, তাহলে 1/6 পেয়েছি আমরা এইচ এর মান। তো এখানে প্রথম দিকের মানের কোনো চেঞ্জ নাই, যেহেতু 6 ভাগ করেছি। তো আমাদের ওয়াই এক্স নট এক্স ওয়ান এক্স থ্রি ওই আগেরটা যেমন করেছি 1/3 এর জন্য, এটাও সেই একই নিয়মেই আমরা করেছি। আমাদের বক্সে যে বা আমাদের মান নির্ণয় কোনো সমস্যা নেই, আগের মতোই, জাস্ট সূত্রটা চেঞ্জ হবে। তো এখানে 38 রুল লিখে লিখে নিলাম প্রথমে। তো এখন রুলটা চেঞ্জ হয়ে যাবে কি ওয়াই নট প্লাস ওয়াই সিক্স, কারণ ওয়াই এন মানে এখানে ওয়াই সিক্স, লাস্ট ওয়াই সিক্স আসছে। তাহলে 3 ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই ফোর প্লাস ওয়াই ফাইভ। এখানে আবার এটা হয়েছে, মনে হয় ওয়াই থ্রিটা টাইপ করার সময় আসছিল, ওটা কাটার সময় ওয়াই থ্রি কাটছি, প্লাসটা আর কাটা হয়নি। যাই হোক, এখানে প্লাস একটা হবে, সেটা তো তোমরা বুঝতেই পারছো। আর বাকি এখানে 2 ওয়াই থ্রি, তো এখানে ও হ্যাঁ 2 ওয়াই থ্রি, এখানে কিন্তু প্লাস ওয়াই সিক্স হবে না, কারণ এখানে লাস্ট ভ্যালু হচ্ছে ওয়াই সিক্স, সেটা তো এখানে চলেই আসছে। তো এখানে থ্রি এর গুণিতক যে ওয়াই থ্রি আছে তার সাথে কিন্তু ওয়াই সিক্স আবার যোগ করে দিও না, কারণ আমাদের সূত্রটাই কিন্তু সেটাই আছে, দেখো খেয়াল করে। ওয়াই থ্রি প্লাস ওয়াই সিক্স ছিল, কিন্তু এখানে ছিল ওয়াই নট প্লাস ওয়াই এন। যেহেতু ওয়াই এন এর মানই হচ্ছে ওয়াই সিক্স, তাহলে এখানে ওয়াই থ্রি লিখে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এটা একটু কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে, কারণ ওয়াই থ্রি ওয়াই সিক্স তারপর ওয়াই নাইন এভাবেই আসার কথা ছিল। তো যেহেতু এখানে ওয়াই সিক্সটাই লাস্ট ভ্যালু, তা এখানে চলে আসছে, সেটা আর এখানে আসবে না। এটা নিয়ে সমস্যা হওয়ার কথা না মনে হয়, জাস্ট একটু খেয়াল রাখার ব্যাপার। তো আমরা ম্যাথে যাচ্ছি, তো এখানে ওয়াই নট প্লাস ওয়াই সিক্স যেহেতু লেখা হয়েছে, তাহলে এখানে শুধু 2 ওয়াই থ্রি চলে আসবে। এরপরে কাজটা হচ্ছে মানগুলো বসিয়ে দেওয়া, আর কিছু না। তো কারো সমস্যা আছে কিনা, এটা প্রথম ম্যাথটা। না স্যার। জি না স্যার। হ্যাঁ স্যার। এখানে এরপরে এক্সাম্পল 2 তে আছে ইভালুয়েট আই ইজ ইকুয়াল টু 0 থেকে 6 ডিএক্স বাই 1 প্লাস এক্স ইউজিং ট্রাপিজয়েডাল রুল আর স্যামসন রুল। তো আমরা অলরেডি ট্রাপিজয়েডাল রুল শিখেছি, স্যামসন রুল শিখেছি। স্যামসনের রুল বলছে, তাহলে দুইটাই চেক করতে হবে, ওয়াই থ্রি সরি 1/3 আর 3/8 দুইটা চেক করে দেখবো। তো আমরা দেখি কি আসে। প্রথমে আমরা বক্স করে নিব, এটা তো সবার জন্যই সেম থাকবে, ট্রাপিজয়েডাল রুল স্যামসনের রুলের জন্য। তো প্রথমে আমরা বসাইলাম ট্রাপিজয়েডাল রুল। আমাদের এখন তো ট্রাপিজয়েডাল রুল জানা আছে, 0 থেকে 6 ডিএক্স বাই 1 প্লাস এক্স 1/2। এখানে জাস্ট মানগুলো বসায় দেওয়া হয়েছে 0 1 2। জাস্ট তোমরা ট্রাপিজয়েডাল রুল অনুসারে করবে, 1/3 রুল অনুসারে করবে। এখানে কিন্তু ডাইরেক্ট করে দিয়েছে, তোমরা তো সূত্র অলরেডি জানো, শুধু জাস্ট বসাবে। দেখো এখানে কিন্তু মানের যে পার্থক্যটা, এটার জন্য আমি এটা করেছি এখানে। দেখো এখানে ট্রাপিজয়েডাল রুল, তোমার এখানে মান আসছে 2.0214, কিন্তু এই একইটা করছো স্যামসং 1/3 মান আসছে 1.958, পার্থক্য আছে, তাই না? ছোট হারে হলেও পার্থক্য আছে। তারপর আবার সিমসন 38 রুল যদি করো, এখানে 1.96 আসছে। আর অ্যাকচুয়াল ইন্টিগ্রেশন, আমরা অ্যাকচুয়াল ভাবে যদি ইন্টিগ্রেশন এটাকে করি, তো লগ এক্স এর সূত্র আসলে দেখো লগ 7 আসছে, লগ 7 এর মান ক্যালকুলেটর বসালে হবে 1.9459। তো কাছাকাছি কোনটা আসছে খেয়াল করে দেখো। প্রথম তাহলে আমরা বলতে পারি যে ট্রাপিজয়েডাল রুলের চাইতে সিমসনের যে রুলগুলো আছে সেগুলো কিন্তু অ্যাকুরেট। এই কথাটা কিন্তু আমাদের
বুঝার স্বার্থে আমি এই ম্যাথটা কিন্তু তোমাদের এখানে দিয়েছি। তোমাদের এইভাবে বলতে পারে যে আহ, এইগুলার মান বের করো, সাথে অ্যাকচুয়াল যে ইন্টিগ্রেশন আছে তার সাথে কম্পেয়ার করো। তাহলে তুমি বুঝতে পারবা যে আসলে কোন নিউমেরিক্যাল ম্যাথটা, মানে নিউমেরিক্যাল যে সূত্রটা আছে করলে তোমরা একুরেট কাছাকাছি মান পাবা। এটা দেখতেছি কি ট্রাপিজয়েডাল রুলের চাইতে কি সিমসনের যে রুলটা আছে সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, তাই না? দেখো, 1/3 আসছে 1.958 আর 1.966। তো আমার অ্যাকচুয়াল ভ্যালু আছে 1.945, কাছাকাছি আছে 1.95 আর 96। তাহলে আমরা বলতে পারি যে সিমসনের রুল গুলো একটু অ্যাকুরেট বেশি। তো এটাই জন্য এই পার্থক্য বোঝানোর জন্য অনেক সময় এই পার্থক্য তোমাদের দিতে পারে, যে পার্থক্যটা নির্ণয় করো। তো এখানে এক্সারসাইজে আছে, দুটো এক্সারসাইজ আছে ক্রিয়েট রুলে। তো এটা তোমাদের থাকবে 4টা থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট 9 মনে হয় না। অ্যাসাইনমেন্ট একটু বেশি দিয়েছি, কিন্তু এই ম্যাথ গুলো প্র্যাকটিস না করলে আসলে সূত্র মনে থাকবে না। সো আমি অ্যাসাইনমেন্ট বেশি দেওয়ার, মানে এই সাবজেক্টে বেশি অ্যাসাইনমেন্ট থাকাটা মানে মেনে নিতে হবে, কারণ এগুলো হচ্ছে তোমার অনেকটা ক্যালকুলেশনের ব্যাপার। সূত্র কিন্তু খুবই ছোট, সূত্র তোমাদের সাথেই আছে। সো জাস্ট কিছু ম্যাথ তোমরা যদি নিজেরা প্র্যাকটিস করো তোমাদের সুবিধা। সেই হিসাবে আমি জি স্যার। একটা মানে ক্লাসের উপরেই মিড টার্মের পরে আসলে মেইনলি আমরা আহ, কি বলে, আমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিস যে ফর্মুলা গুলো আছে মিড টার্মের শেষের দিক থেকেই যে আমরা অ্যাসাইনমেন্ট রেগুলার দিয়েছি, কারণ ওই পর হতে প্রত্যেকটা ক্লাসই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা ক্লাসই হচ্ছে ক্যালকুলেশনের ব্যাপার। তো সেই হিসাবে আমি অ্যাসাইনমেন্ট একটু বেশি দিয়েছি, কিন্তু এটা মানে মেনে নিতে হবে, কারণ অ্যাসাইনমেন্ট না করলে কিন্তু এগুলো তোমরা হবে না। এইটা আমি ক্লাসে 20 থেকে 25 মিনিটে কিন্তু বুঝাইছি, জাস্ট অল্প জিনিস, এখানে বোঝানোর তেমন কিছু নাই, বাট করার অনেক কিছু আছে কিন্তু। এই ক্যালকুলেশন গুলো কিন্তু তোমরা যখন নিজেরা করবে তখন কিন্তু মানে এক একটা ম্যাথ করতে 30 মিনিট সময় লেগে যাবে, কারণ অনেকগুলো ক্যালকুলেশন, 7টা 8টা ক্যালকুলেশন, তারপর সব যোগ বিয়োগ, মানে বছর তো অনেক টাইম লাগে। কিন্তু হয়তোবা এখন যেহেতু সব করে দেওয়া আছে, যার কারণে ক্লাস কিন্তু একটু ছোট হচ্ছে। নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর মানে মেইনলি সব হচ্ছে খাতা কলমে। এখানে আমি এইভাবে যদি পড়াই খুব বেশি সময় কিন্তু লাগবে না। প্রথম দিকে এগুলো লাগছিল, কারণ প্রথম দিকে এগুলো ছিল বেসিক ছিল, বাট এরপরে কিন্তু শুধুমাত্র সূত্র আর সূত্র প্র্যাকটিসে ম্যাথ। খুবই ছোট জিনিস, একটা ক্ষুদ্র সূত্র, কিন্তু ম্যাথ কিন্তু হাজার হাজার বানানো যাচ্ছে। আর এই নিয়মগুলো কিন্তু তোমাদের নিউমেরিক্যাল অ্যানালাইসিস 2 আছে যেটা, সেটাই লাগবে। ভবিষ্যতে আরো অনেক কোর্স আছে যেগুলোতে নিউমেরিক্যাল রিলেটেড আছে, সেগুলোতে তোমাদের দরকার হবে। মেনলি ম্যাথমেটিক্স মানে হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস, কারণ ম্যাথ মানে কি, সাংখ্যিকের বিশ্লেষণ একটা, তাই না? নিউমেরিক্যাল মানে তো হচ্ছে সাংখ্যিক বিশ্লেষণ। আর আমরা ম্যাথ বলতেও কি বুঝি, মানে 1 2 3 4 5 6 এগুলো থেকেই তো আসলে ম্যাথ করা হয়। তো ম্যাথের যে কোর জিনিস বা ম্যাথ যে বলতে আমরা যে জিনিসটা বুঝি, সেটা কিন্তু ধারণ করে নিউমেরিক্যাল অ্যানালাইসিস। নিউমেরিক্যাল অ্যানালাইসিস এমন একটা জিনিস যেটা তোমরা হাতে কলমে তার অ্যান্সার বের করবা। আমরা যেমন সিম্পল ইন্টিগ্রেশন করি, এটা কিন্তু একটা অ্যালজেব্রিক প্রসেস। এটা কিন্তু মানে একুরেট প্রসেস না। আমরা যে এই অ্যাকচুয়াল ইন্টিগ্রেশনটা এখানে লাস্ট করা হয়েছে, এটা আমরা সূত্র জানি, সেই অনুসারে বসাইছি। এটা হচ্ছে অ্যালজেব্রিক প্রসেস। আর আমরা করতেছি কি নিউমেরিক্যাল প্রসেস। অ্যালজেব্রিক প্রসেস হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে করা, আর নিউমেরিক্যালটা হচ্ছে হাতে কলমে করা। তো একজন ম্যাথমেটিশিয়ান হিসাবে মানে সূত্রের মাধ্যমে করাটা থেকে হাতে কলমে করাটা বেটার, কারণ ম্যাথমেটিশিয়ান কি করে, ক্যালকুলেশন করে। মেনলি ক্যালকুলেশনটাই আমাদের শিখতে হবে। তো এই কোর্স গুলো কিন্তু তোমাদের ভালো মতো গুরুত্ব দিতে হবে, কারণ ম্যাথের যদি পিওর কোনো পেজ থাকে সেটা হচ্ছে যে সাংখ্যিক বিশ্লেষণ বা ক্যালকুলেশনের মাধ্যমে নিয়ে আসা, এটাই। সূত্রের মাধ্যমে তো যে কেউ নিয়ে আসতে পারে, কিন্তু ক্যালকুলেশন কিন্তু সবাই করতে পারে না। যারা ম্যাথ ভালো বুঝে, সায়েন্স ভালো বুঝে, তারাই কিন্তু ক্যালকুলেশনে এক্সপার্ট হয়। আর একজন ম্যাথমেটিশিয়ান হিসেবে ক্যালকুলেশনে এক্সপার্ট হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ তুমি একজন ম্যাথের স্টুডেন্ট, এখান থেকে দেখে 10 হাত দূরে বা আহ, মানে মানে যতটুকু দৃষ্টি যায় তার দূরে কি হচ্ছে, বা সেখান থেকে একটা জিনিস আসলে কতটুকু সময় তোমার কাছে চলে আসবে, এই জিনিসগুলো, মানে এই যে গেসের জিনিসগুলো, এই জিনিসগুলো তোমাদের মানে একদম ক্যালকুলেটিভ হিসাবে মাথায় করে নেওয়া, এটা খুবই খুব ইম্পর্টেন্ট। একজন ম্যাথমেটিশিয়ান হিসেবে এই জিনিসগুলো সবাই আয়ত্ত করতে হবে। তো তোমরা যেহেতু এখনো সেকেন্ড ইয়ারে আছো, তোমাদের এই জিনিসগুলো এখনই মাথায় নেওয়া দরকার। আর তোমাদের নিউমেরিক্যাল অ্যানালাইসিস 2 আছে, এরপরে আরো অনেক যে কোর্স থাকবে সেগুলোতেও তোমরা ক্যালকুলেশন করতে হবে। ম্যাথমেটিক্সে পড়লে ক্যালকুলেশনটা গুরুত্ব দিতে হবে বেশি। অন্যান্য যে কোর্স গুলো আছে সেখানেও ক্যালকুলেশন করবে, বাট এই যে এক্সাক্ট ক্যালকুলেশনের কিছু কোর্স আছে, সেই কোর্স গুলোতে
অবশ্যই মানে একটু বেশি গুরুত্ব দিতে হবে। অ্যাসাইনমেন্ট দিচ্ছি সেটা ব্যাপার না, কিন্তু তোমাদের এই সাবজেক্ট গুলো কিন্তু গুরুত্বপূর্ণ সাবজেক্ট, যেমন নিউমেরিক্যাল অ্যানালাইসিস, কমপ্লেক্স অ্যানালাইসিস। এই কোর্স গুলো, আরো যে কোর্স আছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পাবা সামনে, তারপর অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, লিনিয়ার প্রোগ্রামিং, লিনিয়ার অ্যালজেব্রা। এই জিনিসগুলো কিন্তু ম্যাথের খুবই বেসিক জিনিস, এই জিনিসগুলো জানতে হবে। এই কোর্স গুলোই কিন্তু আবার দেখা যায় যে অন্যান্য ইঞ্জিনিয়ারিং এর যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু আহ, মানে পড়ে, মানে বিভিন্ন, আমি যেমন তোমাদের ইউনিভার্সিটিতে মানে সিএসসি ক্লাস যেগুলো নিই, ওদের কিন্তু এই কোর্স গুলোই থাকে, কিন্তু একটু কম আকারে থাকে। তার সবারই ম্যাথ করতে হয়, যারা ইঞ্জিনিয়ারিং পড়ে বা যে লাইনেই পড়ে, এই লাইনে যারা আছে তাদের সবাইকে ম্যাথ করতে হয়। সো তোমরা যেহেতু ম্যাথের স্টুডেন্ট, ওদের এই জিনিসগুলো বেশি করে বুঝতে হবে। আর সেজন্য আমি অ্যাসাইনমেন্ট দিব। সেই অ্যাসাইনমেন্ট গুলো তোমরা করে জমা দিবে 20 তারিখের ভিতর। আর তোমাদের ভাইবার যে ডেটটা হবে সেটা হয়তো বা 21-22 তারিখের মধ্যে একটা ডেট আমি দিয়ে দেবো। আর ভাইবার জন্য যেটা করতে হবে, আমি ভাইবার জন্য আজকে তোমাদের ওটা এটা করে দিচ্ছি, যেহেতু সময় আছে। আমি ভাইবার জন্য তোমাদের কিছু ইনস্ট্রাকশন আজকে দিয়ে দিচ্ছি, যেহেতু আমি লেসন 13 থেকে শুরু করেছিলাম আমরা। তো আমরা দেখি 13-এ আমাদের কিন্তু নিউটন, আমি আর তোমাদের বলে দিচ্ছি আসলে কোন কোন জিনিসগুলো তোমাদের ভাইবার জন্য পড়তে হবে, আমি এটা এখনই বলে দিচ্ছি, যেহেতু এর পরের ক্লাসটা আর হবে না বা দরকার হবে না, যেহেতু আমি বুঝিয়ে দিচ্ছি এখন। তো নিউটন ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা থেকে আমরা দেখেছিলাম। নিউটন ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা কখন আমরা এই যে দেখো এখানে কিন্তু বলে দেওয়া আছে, নিউটন ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা is an interpolation technique used when the interval difference is not the same for all the sequence of value। এখানে কিন্তু বলা আছে আমাদের যে ডিফারেন্সটা থাকবে ওটা সবার জন্য মানে সেম থাকবে না। সেম থাকলে কিন্তু আমাদের নিউটন ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড আমরা দেখেছি সেমের জন্য। নিউটন ডিভাইডেড ফর্মুলা কখন ইউজ করা হয়, যদি প্রশ্ন করা হয় তখন বলতে হবে যখন আমাদের ইন্টারভেল যেটা থাকবে ওটা সেম থাকবে না, বা ইন্টারভেলটা ইকুয়াল না হবে, তাহলে আমরা কি করবো, নিউটন ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা বলবো। তারপর ডিভাইডেড ডিফারেন্সের যে সূত্রটা আছে এটা জিজ্ঞেস করা হতে পারে, ফার্স্ট ডেরিভেটিভের ডিফারেন্স, ডিভাইডেড ডিফারেন্সের ফর্মুলাটা আছে এটা, সেকেন্ড ডিভাইডেড এর জন্য এটা আছে, তো এই সূত্রটা জিজ্ঞাসা করা হতে পারে, সিম্পল সূত্র। এরপরে তো আর এখানে প্রশ্ন আসলে নাই, কারণ এরপর তো ম্যাথ। যাই হোক, এটা আমাদের প্রথম লেসনটা ছিল। এখানে প্রশ্ন হতে পারে নিউটন ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা কাকে বলে, নিউটন ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা কখন করা হয়, এবং এক্ষেত্রে আমাদের সূত্র যে দুইটা, ফার্স্ট ডিফারেন্সের সূত্র, সেকেন্ড ডিফারেন্সের সূত্র, এই চারটা প্রশ্ন এখান থেকে হতে পারে প্রথম লেসন থেকে, লেসন 13 থেকে। এবার লেসন 14-এ চলে যাই আমি। এরপরে আমরা দেখে এসেছিলাম ল্যাগ্রেঞ্জ ফর্মুলা। তো এখানে ল্যাগ্রেঞ্জ ফর্মুলা কাকে বলে জিনিসটা আমাদের বলতে হবে। মানে ফর্মুলা যদি হবে, এখানে একটা সামেশনাল প্রসেস, মানে এটা সামেশন আকারে আমরা লিখতে হয়। এল নট এর মানটা আমরা কিভাবে বের করবো, এখানে কিন্তু এল নট, এল ওয়ান এই মানগুলো তোমাদের জিজ্ঞেস করা হতে পারে। এখানে এভাবেই আমি জিজ্ঞেস করবো যে এখানে ল্যাগ্রেঞ্জ ফর্মুলাতে এল নট এর মানটা কি হবে, সেখানে বলতে হবে যে এভাবে করে যে এক্স মাইনাস এক্স ওয়ান, x minus x2 dot dot x minus xn divided by x naught minus x1, x naught minus x2 dot dot x naught minus xn। এই সূত্রগুলো এল ওয়ান এর ক্ষেত্রে দেখো নিচে x1 minus x naught, এখান থেকে ল্যাগ্রেঞ্জ ফর্মুলা থেকে তোমাদের এই প্রশ্নটাই জিজ্ঞেস করা হতে পারে যে এল নট, এল ওয়ান, এল টু এই মানগুলো বলো। এটাই তোমাদের প্রশ্ন হতে পারে এখানে ল্যাগ্রেঞ্জের ক্ষেত্রে থেকে। লেসন 15 থেকে প্রশ্ন হতে পারে স্ট্রিং সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা। তো সেন্ট্রাল ডিফারেন্স কাকে বলে এটা জিনিসটা জিজ্ঞেস করা হতে পারে। ফর্মুলা ফর দ্য সেন্ট্রাল বাই টেকিং গাউস ফরওয়ার্ড এন্ড গাউস ইন্টারপোলেশন ফর্মুলা। তো আমাদের এখানে কিন্তু বলাই হয়েছে যে স্ট্রিং যে ফর্মুলাটা কার উপর বেস করে গঠিত হয়েছে, তাহলে গাউস ফরওয়ার্ড এন্ড গাউস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশনের উপর ভিত্তি করে করা হয়েছে। আর এছাড়া তোমাদের ডিফারেন্স, সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা এটা জিজ্ঞাসা করা হতে পারে। তারপর তোমাদের ইন্টারপোলেশন কাকে বলে, তখন ইন্টারপোলেশন তোমরা কিন্তু মিড টার্মের আগে পড়ে আসছো, তারপরে এই প্রশ্নটা হবে ইন্টারপোলেশন কাকে বলা হয়, কারণ ইন্টারপোলেশন তোমরা আগে দেখে আসছো, সেটা বেস ম্যাথ যেহেতু করতেছি। তো ইন্টারপোলেশন কাকে বলে এটা কিন্তু তোমাদের জিজ্ঞেস করা হতে পারে। তো এখানে এরপরে আর প্রশ্ন আসলে নাই। রিলেশন ফেজ, সেন্ট্রাল ডিফারেন্স, স্ট্রিং ফর্মুলার আর কোনো প্রশ্ন এখানে কিন্তু
হতে না, এটা নাই। তারপরে আমরা লেসন 16-এ দেখি। লেসন 16-এ আমাদের যেটা আছে বেজেলস ইন্টারপোলেশন ফর্মুলা। তো এখানে প্রশ্ন আসলে তেমন একটা নাই, বেজেলস ইন্টারপোলেশন ফর্মুলাটা বলো, বা সেটা প্রশ্ন করা হতে পারে। সেটা তোমাদের প্রশ্ন থাকতে পারে যে বেজেলস ইন্টারপোলেশন ফর্মুলাটা বলো, ইকুয়েশনটা বলো, তখন হয়তো বা তোমাদের এই ইকুয়েশনটা বলতে হতে পারে। বা এছাড়া এখানে প্রশ্ন কিন্তু নাই। দেখি এবার আর আছে কি। তারপর আমাদের দেখেছি এখানে কিন্তু প্রশ্ন আছে 17-এ, ল্যাগ্রেঞ্জ ইনভার্স ইন্টারপোলেশন কাকে বলে। এখানে প্রথমেই কোশ্চেন হতে পারে যে ইনভার্স ইন্টারপোলেশন কাকে বলে, এখানে লেখা আছে সেটা দেখবা। আহ তারপর ল্যাগ্রেঞ্জ যে মেথডটা আছে ইনভার্সের জন্য, সেটা তোমাদের জিজ্ঞেস করা হতে পারে। ঠিক আছে, এই দুটা প্রশ্ন হতে পারে, ইনভার্স ইন্টারপোলেশন কাকে বলে, ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন মেথডটা বলো। ঠিক আছে, লেসন 18-এ আমরা নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন, এখানে কিন্তু প্রশ্ন আছে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন কাকে বলে, এটা প্রশ্ন হতে পারে। ঠিক আছে, তো এখানে কিন্তু তিনটা কন্ডিশন দেওয়া আছে। বিগিনিং ভ্যালুস উই উইল ইউজ, আমরা যদি জিজ্ঞেস করা হয় যে ডিফারেন্সিয়েশন যদি বিগিনিং ভ্যালুর কাছে হয় তাহলে কোন ফর্মুলাটা ইউজ করবা, তখন বলতে হবে নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন। যদি ইন্ডিং পয়েন্টে হয় তাহলে আপনি নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন। আর যদি মিডল পয়েন্টে হয় তাহলে সেন্ট্রাল ডিফারেন্স ইন্টারপোলেশন আমরা ব্যবহার করব। তো এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে বিগিনিং এর জন্য কোনটা ইউজ করব, এন্ডিং এর জন্য, মিডল পয়েন্টের জন্য কোনটা ইউজ করব, এই জিনিসগুলো। তারপর এখানে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনের ফর্মুলা গুলো আছে, আমাদের জিজ্ঞেস করতে হবে। হতে পারে যে তোমরা নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনের কয়টা ফর্মুলা বলো, তো এখানে দেওয়া আছে যেগুলো সেগুলো বলতে হবে। এরপরে ডেরিভেটিভ অবটেইন বাই ইউজিং ফরওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা। তো ফরওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলার যে সূত্রটা আছে, এই লাস্টের সূত্রটা, এই দুটো তোমাদের দরকার। ডিওয়াই বাই ডিএক্স এর জন্য এই প্রথম সূত্রটা, আবার ডিএস স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার মানে সেকেন্ড ডিফারেন্সের জন্য এই সূত্রটা। এই দুটো সূত্র প্লাস যখন আমরা এক্স নট এর মান 0 হবে, যখন তোমাদের ইন্টারভ্যালের ভ্যালুটা যখন এক্স এন এ প্লাস এন এস, এখানে কিন্তু এখানেও সূত্র আছে, এফ এফ ড্যাশ এক্স আর এফ ডাবল ড্যাশ এক্স, এই দুইটা সূত্র। মোট কথা এই এফ ড্যাশ এক্স, এফ ডাবল ড্যাশ এক্স আর ডিওয়াই বাই ডিএক্স, ডি স্কোয়ার বাই ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, এই যে চারটা সূত্র আছে, এই চারটা সূত্র জিজ্ঞেস করা হতে পারে। ঠিক আছে, যদি ডিওয়াই বাই ডিএক্স বলি তাহলে তোমাদের এই নিচের সূত্র হবে, আর যদি এফ ড্যাশ এক্স বলি তাহলে কিন্তু প্রথমের সূত্রটা হবে। এখানে কিন্তু মনে রাখতে হবে, জিজ্ঞেস করা হতে পারে যে এফ ড্যাশ এক্স, এটা নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাটা বলো, তাহলে কিন্তু তোমাদের প্রথমটা বলতে হবে। এফ থাকলে প্রথমটা, ডিওয়াই বাই ডিএক্স এর জন্য দ্বিতীয়, নিচে যেগুলো আছে সে দুটো, এই চারটা তোমাদের দরকার হবে। এরপর লেসন 18, লেসন 19-এ আছে আমাদের এখানে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন আছে, এখানে নিউটন ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা আছে। তো এই আগের মতো এখানেও চারটা ফর্মুলা আছে হয়তোবা, এই চারটা ফর্মুলা তোমাদের দরকার হবে, যে লাস্টের চারটা ফর্মুলা, এই একটা, আহ এই একটা, এই একটা, চারটা ফর্মুলা আছে, চারটা ফর্মুলা তোমাদের দরকার হবে। লাস্টের দুইটা মেইনলি আমি জিজ্ঞেস করবো, সিম্পলি যেহেতু তোমাদের মানে যেহেতু প্রশ্ন করা হবে মুখে, তো লাস্টেরটা ডি ওয়াই আর ডি এর ডি স্কোয়ার ওয়াই এর যে সূত্র দুটো আছে, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড দুটো জিনিস ওইটাই দেখবা। এরপরে যেটা আছে লেসন 20-তে, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন কাকে বলে, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের সংজ্ঞাটা দরকার হবে। এরপরে কোশ্চেন গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ট্রাপিজয়েডাল রুল জিজ্ঞেস করা হবে, একেবারে ডাইরেক্টলি বলা হবে যে ট্রাপিজয়েডাল রুলটা বলো, তখন কিন্তু এই পুরো রুলটা বলতে হবে। পুরো রুল বলতে এটা অথবা এটা একটা বললেই হবে, ট্রাপিজয়েডাল রুল। তারপরে লেসন 21 22 যেটা মানে আজকে যেমন পড়লাম, তো এখানে প্রশ্ন হতে পারে যে ওয়ান থার্ড রুল কাকে বলা হয়, তারপর থ্রি এইট রুল কাকে মানে বলো, রুল দুটা বলো, এই দুটা হতে পারে। তারপর কোনটা বেশি অ্যাকুরেট, তখন তোমাদের বলতে হবে যে ট্রাপিজয়েডাল রুল থেকে সিম্পসনের রুলটা বেশি অ্যাকুরেট, এই প্রশ্নগুলো হতে পারে। এই ছিল মিড টার্ম থেকে এই পর্যন্ত তোমাদের যে কোর্সের ছিল,
মিড টার্মের পর এই কোশ্চেন গুলাই আসলে করতে পারে। আমি প্রত্যেক লেসন থেকে তোমাদের বলে দিলাম। আর এরপর তো তোমাদের এই ভিডিওটা থাকতেছে, সো যদি এরপরও তোমাদের পড়ার সমস্যা হয় তখন এই ভিডিওটা দেখে নিও, যে এখানে এগুলো আমি উল্লেখ করেছি। তো এরপরে যদি কোনো আর কিছু জানার থাকে তাহলে বলো কোর্স সম্পর্কে। জি না স্যার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত তোমাদের কোর্সের তো অ্যাসাইনমেন্টের ডেটের কথা যেটা আমি বলেছি, যে আমি 20 তারিখ পর্যন্ত সবগুলোতে বের করে দিয়ে দেবো। যে অ্যাসাইনমেন্ট 4 থেকে মনে হয়, না অ্যাসাইনমেন্ট 4 থেকে না 5 থেকে ছিল, 5, 6, 7, 8, 9, 7, 8, 9 পাঁচটা আছে, পাঁচটাই কাউন্ট করবো আমি, সমস্যা নেই। পাঁচটা থেকে আমি ওভাবে করে 40 মার্কস নিয়ে নেবো, 8 করে এক এক নিয়ে। আর 10 মার্কস ভাইবা। ভাইবার ডেটটা আমি জানিয়ে দেবো যখন আমরা, মানে আমি তোমাদের গুগল ক্লাসরুম প্লাস মেসেঞ্জারে দুইটাই আমি তোমাদের ডেটটা দিয়ে দেবো। আর ভাইবা কিভাবে হবে সেটা তো জানো, আগে যেহেতু ভাইবা দিয়েছো সেই একই প্রসেসে ভাইবা জি হবে। স্যার। আর 20 তারিখের পর কিন্তু কোনো তোমাদের অ্যাসাইনমেন্ট নেওয়া হবে না, এটা কিন্তু আমি বারবার বলছি, কারণ এটা কিন্তু ফাইনাল এক্সাম। মিড টার্মে কিন্তু দেখা গেছে দুই একজন পরেও দিচ্ছে, তখন কিন্তু আমি কাউন্ট করছি বা আমি সুযোগ দিয়েছি। ফাইনালে কিন্তু তোমাদের হাতে রেজাল্ট যাবে না, ডাইরেক্ট আপলোড হবে। তো সেখানে কিন্তু কোনো সুযোগ নাই। কেউ যদি বলে যে স্যার আমি দিতে পারি নাই, ওই ওষুধ ছিল ই ছিল, এসব কিছুই আমি তখন নিতে পারবো না, কারণ আমি রেজাল্ট তোমাদের আপলোড করব, তোমাদের যেটা অনলাইন পোর্টালে আছে সেখানে ডাইরেক্ট আপলোড করব। তো তো আমার এখানে কোনো ওয়ে থাকবে না যে তোমাদের পরবর্তীতে করার। যে 3-4 দিন ডেট দেওয়া হবে সেই 3-4 দিন ডেটের মধ্যে আমার রেজাল্ট দিতে হবে। সো ওই 3-4 দিন ডেটেই সবকিছু ফাইনাল হয়ে যাবে। সেই জন্য আমি তোমাদের আগেও বলতেছি, তোমাদের ভাইবার ডেটটা 21-22 তারিখে দিতে হবে। 20 তারিখের ভিতর সবাইকে অ্যাসাইনমেন্ট দিতে হবে, এটাই হচ্ছে ফাইনাল কথা। ঠিক আছে? জি স্যার। ওকে। আর তোমাদের আইডি গুলো এখানে দিয়ে দাও। এ পর্যন্তই ক্লাস। আর আমি আবারও বলতেছি যে তোমাদের এই কোর্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা লেসন চেষ্টা করো বারবার তোমরা এটাকে কন্টিনিউ করতে, কারণ এই নিউমেরিক্যাল অ্যানালাইসিস কিন্তু অনেক কাজে ব্যবহার করে। ম্যাথমেটিক্স নিয়ে পড়তে হলে নিউমেরিক্যাল সম্পর্কে অবশ্যই অবশ্যই ভালো ধারণা রাখতে হবে। জি স্যার। আর এর পরের ইয়ারে তো তোমরা পাচ্ছ নিউমেরিক্যাল অ্যানালাইসিস 2, তো কন্টিনিউশন থাকতেছে। ওকে, যদি সমস্যা না থাকে তাহলে লিভ নিতে পারো। আর এটুকুই জি স্যার, তোমাদের। আসসালামু আলাইকুম স্যার। আসলে যদি কোনো সমস্যা থেকে থাকে, তারপর সমস্যা হয়, আমাকে মেসেঞ্জারে নক করো বা আমার ফোনে যোগাযোগ করো, সমস্যা নেই। ভালো থাকো।